রংপুরের আলোচিত শিক্ষক পরিবারের হত্যাকাণ্ডের ঘটনা ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন কতটা নির্মম আর কতটা নৃশংস। একবার একটু ভেবে দেখেন, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হইলে একজন সম্মানিত শিক্ষক তার নিজের বাড়িতে পুরো পরিবার সহ হত্যাকাণ্ডের শিকার হয়। এবং আমি মোটামুটি শিওর যে এই ঘটনাটা পুরোটা শোনার সময় আমার মতো আপনাদেরও চোখে জল চলে এসেছিল। তবে এই ঘটনার এখন পর্যন্ত একমাত্র পজিটিভ দিক হচ্ছে রংপুর পুলিশ খুব দ্রুত সময়ের ভিতরেই অভিযুক্ত দুজনকে আটক করেছে এবং তাদের স্বীকারোক্তি নিয়েছে, যেখানে ফুটে উঠেছে সেই নৃশংস ঘটনা। আবার একই সাথে পুলিশের এই কার্যক্রমের পর কিছু প্রশ্নও কিন্তু তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো সন্দেহ তৈরি করে দিচ্ছে যে পুলিশ যেভাবে ঘটনার বর্ণনা করতেছে আসল ঘটনা কি সেটাই, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে যেটা ঢাকার জন্য হয়তো পুলিশের এত তড়িঘড়ি। তো সেই প্রশ্নগুলো এবং সেই সন্দেহগুলোই আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব। চলেন শুরু করি। তবে শুরুতেই সেই মূল ঘটনাটা ছোট্ট করে আমাদেরকে একটু জানা দরকার। তো মূল ঘটনাটা ঘটেছে রংপুরের কামাল কাসনা এলাকা থেকে। এইটা মূলত গত শনিবারে পুলিশ সেখানকার একটা 3 তলা নির্মাণাধীন বাড়ি থেকে 4টি লাশ উদ্ধার করে। যেই লাশগুলোর ভিতরে একজন হচ্ছেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং তাদের একমাত্র 12 বছরের ছোট ছেলে। তবে মূল ঘটনা কিন্তু শনিবারের না, এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। তো মূল ঘটনা হচ্ছে বৃহস্পতিবার রাতে যখন গণপতি চক্রবর্তী রাতে শুতে যাওয়ার সময় তিনি হঠাৎ করে খেয়াল করেন যে তাদের বাসার ছাদের উপরে কিছু মানুষের আনাগোনা। এখন কয়জন মানুষ সেটা তিনি এখানে উল্লেখ করা হয় নাই, বাট তিনি মানুষের আনাগোনা পেয়ে তিনি ছাদে যান যে এত রাতে হচ্ছে ছাদে আসলে মানুষ কি জানো। তিনি গিয়ে দেখেন যে 2জন ছেলে তারা সেখানে হচ্ছে মাদক সেবন করতেছে বা ইয়াবা সেবন করতেছে। এমনটা দেখার পর তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন এবং একটা পর তাদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এবং কথা কাটাকাটির এক পর্যায়ে যেহেতু ওই 2টা ছেলে ওই এলাকারই, তারা ভেবেছে যে এই গণপতি চক্রবর্তী তো আমাদেরকে চেনেন, তিনি হয়তো এই কথাটা ফাঁস করে দেবেন। যেই ভয় থেকেই ওই 2টা ছেলে মূলত গণপতি চক্রবর্তীকে ওইখানেই হত্যা করে ফেলে। কিভাবে হত্যা করে? গণপতি চক্রবর্তী খালি গায়ে ছিলেন, তার কাছে একটা গামছা ছিল গলায়, সেই গামছা পেঁচিয়ে তাকে সেখানে হত্যা করা হয়। এটা হচ্ছে প্রথম ঘটনা। এবং উপরে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে তখন দস্তাদস্তি এবং কথা কাটাকাটির একটা শব্দ নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং গণপতি চক্রবর্তীর যেই ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী তিনি এই কথাগুলো শুনে ছাদের দিকে যাওয়া শুরু করেন যে ঘটনাটা কি একটু দেখে আসি। এবং সিঁড়ির মধ্যে তাদের সাথে দেখা হয়ে যায় ওই 2টা ছেলের, যারা মূলত গণপতি চক্রবর্তীকে কিছুক্ষণ আগে হত্যা করে নিচের দিকে নামছিল। এবং সিঁড়ির ভিতরে প্রীতিলতা চক্রবর্তীকে পেয়ে সেও যেহেতু দেখে ফেলেছে, বুঝে ফেলেছে, তাকে তারা ওই সিঁড়িতেই হত্যা করে গামছা পেঁচিয়ে। এরপর এই সিঁড়িতে হত্যাকাণ্ডের শব্দটাও পৌঁছে যায় হচ্ছে ঘরের ভিতরে। সেখান থেকে গণপতি চক্রবর্তীর একমাত্র কন্যা সন্তান আগামী চক্রবর্তী, যার বয়স ছিল মাত্র 25 বছর, সে বাইরে বেরিয়ে আসে যে তার বাবা মার সাথে কি ঘটছে সেই ব্যাপারটা দেখার জন্য এবং কিছু একটা সমাধান করার জন্য। এবং এসে তিনি দেখেন তার মাকে সেখানে প্রায় হত্যা করে ফেলা হয়েছে। তখন ওই 2টা ছেলে তার এই সন্তানকে দেখে তার উপরেও হামলে পড়ে এবং তাকেও ওই সিঁড়িতেই হত্যা করে ফেলে, যাতে কেউই তাদের এই ইয়াবা সেবনের কথা কিংবা এই হত্যাকাণ্ডের কথাগুলো বাইরের মানুষের কাছে না বলতে পারে। তার মানে ইতিমধ্যে এখানে 3টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে। এরপর ওই 2টা ছেলে আবার চিন্তা করে যে ঘরের ভিতরে আরো কেউ আছে কিনা, কারণ সেও তো হয়তো বা জেনে ফেলতে পারে। এবং তারা ঘরে গিয়ে একটা ছোট্ট শিশুকে পায়, যার বয়স হচ্ছে মাত্র 12 বছর কিংবা 13 বছর। সে জিলা স্কুলের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং তাকেও ঘরের ভিতরে হত্যা করা হয় ওই গামছা পেঁচিয়েই এবং একটা পর্যায়ে তাকে বালিশ চাপা দিয়েও নাকি হত্যা করা হয়েছে। তো এই ঘটনাগুলো হচ্ছে পুলিশের বিবরণ থেকে উঠে এসেছে এবং পুলিশ এই ঘটনা শুধু এইটুকুই বর্ণনা করেনি, বরং সেখানে তারা তদন্তে এইটাও পেয়েছে যে ওই 2টা ছেলে পরবর্তীতে ওই সময় হত্যাকাণ্ড শেষ করে বাড়ি ছেড়ে পালায় নাই, বরং তারা পরের দিন সকাল পর্যন্ত সেখানে অবস্থান করছিল। সেখানে তারা শশা বের করে খেয়েছে এবং ঘরের ভেতরে বসেও তারা ইয়াবা সেবন করেছে। এবং একটা পর্যায়ে যখন তারা ঘরটা ত্যাগ করে তখন সেখানে সবকিছু এলোমেলো করে রেখেছিল, যাতে পুলিশ ভাবে যে এইটা একটা ডাকাতির ঘটনা। এবং পুলিশ এই আলামতটাও পেয়েছে যে ঘরের ভিতরে থেকে কিছু গহনাও চুরি করা হয়েছে এবং সেই গহনা আগুনের মাধ্যমে টেস্ট করা হচ্ছিল যে এইটা আসলে কি স্বর্ণ নাকি এটা ইমিটেশন। এবং এই সূত্র থেকেই পুলিশ আসলে বুঝতে পারে যে এই 2জনের ভিতরে বা যারা এখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে কেউ হয়তো বা স্বর্ণকার থাকতে পারে। এবং পরবর্তী দেখা যায় যে 2জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের 2জনের ভিতরে একজন কিন্তু গত 8 বছর যাবৎ ওই এলাকারই একটা স্বর্ণকারের দোকানে কাজ করছিল। এবং একটা পর্যায়ে যখন হচ্ছে শুক্রবার দুপুর হয়ে যায় এবং মানুষজন নামাজের জন্য বেরিয়ে পড়ে, বাইরের অংশটা একটু ফাঁকা ফাঁকা হয়,
তখন এই দুইটা ছেলে সেখান থেকে বেরিয়ে যার যার বাসায় চলে যায়। বাসায় যাওয়ার আগে তারা এখান থেকে বিভিন্ন আলামত নষ্ট করার চেষ্টা করেছে। তার মানে বুঝতে পারতেছেন কতটা ভয়াবহ এবং নৃশংস একটা ঘটনা, যে ছাদের উপরে ইয়াবা সেবন করতে গিয়েছিল, সেইটা গণপতি চক্রবর্তী দেখে ফেলেছিলেন বলে প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর এই ঘটনাটা জেনে গিয়েছিল তার স্ত্রী, ফলে তার স্ত্রীকেও হত্যা করা হয়, এবং এই দুইটা ঘটনা জেনে গিয়েছিল তাদের সন্তান, ফলে তাদের সন্তানকেও সেখানে কিন্তু হত্যা করা হয়েছে। এবং হত্যা করে শুধু ক্ষান্ত থাকেনি, প্রমাণ লোপাটের যথেষ্ট চেষ্টা করেছে, ঘরের ভিতরে অবস্থান করে সুযোগ বুঝে তারপর তারা সেখান থেকে বেরিয়েছে। এবং এর পরবর্তীতে যখন এই গণপতি চক্রবর্তী পরিবারের আত্মীয় স্বজনরা তাদের খোঁজ করতেছিল, খোঁজ না পেয়ে তারা কিন্তু শুক্রবার রাতে সেখানে গিয়ে মানে বোঝার চেষ্টা করে যে ঘটনাটা কি। তারপর তারা সেখানে বুঝতে পারে যে ভিতরে হয়তোবা কোনো ভিন্ন ঘটনা ঘটেছে, এবং পুলিশ এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। তো পুলিশের ভাষ্যমতে এটাই ছিল মূল কাহিনী, এবং পুলিশ এই ঘটনার বিভিন্ন সূত্র ধরে ওই এলাকা থেকে দুইটা ছেলেকে গ্রেফতার করেছে, যাদের নাম হচ্ছে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। ছেলেগুলোর বয়স কিন্তু খুব বেশি না, একটার বয়স হচ্ছে 19 বছর, একটা হচ্ছে 21 বছর, খুবই ছোটখাটো ছেলে, এবং এরা মোটামুটি নেশা পানির সাথে জড়িত ছিল। এইটা এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের বাবা মাও কিন্তু স্বীকার করেছে। তবে তাদের ভাষ্যমতে তাদের সন্তান এত বেশিও নেশাগ্রস্ত না যে এরকম 4-4টি হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে যেতে পারে। কিন্তু দ্রুত সময়ের ভিতরেই তাদেরকে গ্রেফতার করে নিয়ে পুলিশ তাদের স্বীকারোক্তিও আদায় করে ফেলেছে, এবং স্বীকারোক্তির পর এই ভয়াবহ ঘটনাটা পুলিশ নিজেই বর্ণনা করেছে। এবং পুলিশ এটা বর্ণনা করতে গিয়ে দেখলাম তিনি আবেগে কিন্তু বারবার অশ্রুসিক্ত হয়ে পড়ছিলেন, কারণ এত নৃশংস ঘটনা, অশ্রুসিক্ত হওয়াটা কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় না। এখন কথা হচ্ছে যে এইটা তো গেল হচ্ছে পুলিশের জবানবন্দিতে আমাদের কাছে ঘটনার একটা ব্লুপ্রিন্ট, কিন্তু এর পেছনে আরো কোনো ঘটনা আছে কিনা এইটা কিন্তু এই ঘটনার ভিতরে কিছু প্রশ্ন করলে সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। এখন সেই প্রশ্নগুলো কি কি এবং সন্দেহের মাত্রাগুলো কোথায় কোথায়, চলুন সেটা একটু ছোট্ট করে দেখার চেষ্টা করি। তো প্রথম সন্দেহ হচ্ছে পুলিশ কর্মকর্তা যিনি যে সংবাদ সম্মেলনটা করেছিলেন সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে ছাদের উপরে ইয়াবা সেবন করা দেখে ফেলার কারণে ওই দুইটা ছেলে এসে গণপতি চক্রবর্তীকে প্রথম হত্যা করে। কিন্তু আজকে সকালের একটা খবর থেকে দেখা যায় যে আরেক পুলিশ কর্মকর্তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আসলেই কি ইয়াবা সেবন দেখে ফেলেছিল বলেই হত্যা করেছে, এই ব্যাপারে আসলে তারা কি জবানবন্দি দিয়েছে, তখন কিন্তু পুলিশ সরাসরি এই উত্তরটা না দিয়ে তারা বলেছে তদন্তের স্বার্থে এই ব্যাপারগুলো এখনই বলা যাচ্ছে না। তার মানে পুলিশের ভেতর থেকেই দুই রকম স্টেটমেন্ট এসেছে। প্রথমবার সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে যে দেখে ফেলেছে তাই তারা হত্যা করেছে, আবার পরবর্তী সাংবাদিকদের আরেকটা প্রশ্ন উত্তর তারা দিল যে এইটা এখনই ডিসক্লোজ করা যাবে না। তার মানে আসল ঘটনা কি বা পেছনে কিছু আছে কিনা সেইটা নিয়ে কিন্তু বড় ধরনের সন্দেহ এখান থেকেই তৈরি হয়, এবং বিভিন্ন পত্রিকা কিন্তু সেই সন্দেহগুলো উঠাচ্ছে। দ্বিতীয় সন্দেহটা হচ্ছে পুলিশের ভাষ্য মতে পাশের বিল্ডিং এর উপর দিয়ে তারা গণপতি চক্রবর্তীর যে বিল্ডিং এর ছাদ সেখানে ওই দুইটা ছেলে এসেছিল। প্রশ্ন হচ্ছে যেহেতু নেশাই করবে বা ইয়াবাই সেবন করবে, সো পাশের বিল্ডিং পেরিয়ে কেন গণপতি চক্রবর্তীর ছাদেই তাদেরকে আসতে হলো? তো অন্য ছাদের উপর দিয়ে হাঁটতে পেরেছে, সেখানে বসে নিয়ে নেশা করতে পারে নাই, তো এখানেই কেন এসেছে? এইটা নিয়েও কেউ কেউ প্রশ্ন উঠাচ্ছেন, এবং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন লেখালেখি করতেছেন যে পাশের যে ছাদগুলো সেটা নাকি 3 তলা, আর গণপতি চক্রবর্তীর যে ছাদ সেটা নাকি 2 তলা। যদিও পত্রিকায় আবার এখানে 3 তলার কথা উল্লেখ করা হয়েছে। সো যদি সেটা 2 তলা হয়ে থাকে তাহলে 3 তলা থেকে 2 তলায় লাফ দিয়ে নামা যায়, কিন্তু নেশা পানি শেষ করার পর তারা যে আবার ফিরে যাবে, সেটা যাবে কোথায়? 2 তলা থেকে 3 তলা উঠবে কিভাবে? এটা তো সম্ভব না। সো যদি আসলে 2 তলা 3 তলা একটা ফেরকা থেকে থাকে, তাহলে এখানে আরো বড় করে প্রশ্ন যে কেন ওই ছাদটাই টার্গেট করা হলো? এখানে কি আসলে নেশা করার উদ্দেশ্য ছিল নাকি ভিন্ন কোনো মোটিভটাও ছিল? সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না। এখান থেকেও ভিন্ন কিছুর আন্দাজ কিন্তু পাওয়া যায়। আবার তৃতীয় সন্দেহটা হচ্ছে পুলিশ যখন গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করতে যায় তখন তারা সেই বাসায় গিয়ে দেখে বিদ্যুতের লাইন কাটা, মানে বিদ্যুৎ সংযোগ নাই। কথা হচ্ছে বিদ্যুতের লাইন কে কেটে দিয়েছিল? যদি নেশা করতে গিয়ে নেশা করা দেখে ফেলার ফলেই এতগুলো খুনের ঘটনা ঘটে যায়, তাহলে তো আসলে বিদ্যুৎ লাইন কাটার কোনো প্রশ্ন এখানে তৈরি হয় না। আর যদি বিদ্যুতের লাইন কাটার পরে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়, তাহলে কিন্তু অবশ্যই শুধুমাত্র নেশা করা দেখে ফেলেছে তাই হত্যা করেছে, এখানে একটা ডাউট আসে। তখন এখানে চলে আসে এইটা হয়তো বা প্রি প্ল্যান্ড কোনো ঘটনা। বুঝতে পেরেছেন? আবার পরের সন্দেহটা হচ্ছে যেই দুই ছেলেকে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে, এই দুইটা ছেলের যে ফিজিক আপনি দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, দেখলে আপনার কাছে কিন্তু মনে হবে না যে এত হ্যাংলা পাতলা দুইটা ছেলে 4-4টা খুন করে ফেলবে। হ্যাঁ, হতেই পারে, বাট
সন্দেহটা এখান থেকে আসে যে 4টা খুন কিন্তু এত সহজ কথা না, এবং 4টা খুন করার সময় যে ধরনের সাউন্ড হওয়ার কথা, যে ধরনের শব্দ হওয়ার কথা, এটা কিন্তু পাশের বিল্ডিং পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা। কিন্তু পাশের বিল্ডিংয়ে কথাবার্তাগুলো জানা যায় যে তারা আলটিমেটলি কোনো ধরনের শব্দ এখান থেকে শুনে নাই। একই সাথে কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে যখন লাশগুলো উদ্ধার করা হয় তখন তাদের গলায় নাকি দড়ি পেঁচানোর আলামত পাওয়া গেছে এবং দড়ি ছিল। আবার পুলিশ তাদের যে ভাষ্যমতে সেখানে বলেছে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এক জায়গায় দড়ি, এক জায়গায় গামছা, আসল ঘটনাটা কি সেটা নিয়েও কিন্তু এখানে আরেকটু সন্দেহ তৈরি হয়। তো এইটা যে শুধুমাত্র নেশা করা দেখে ফেলেছে এর ফলেই ঘটেছে, এর পিছনেও হয়তো কোনো বড় গল্প লুকিয়ে আছে যেটা এখন পর্যন্ত আমাদের সামনে হয়তো আসে নাই, হয়তো তদন্ত শেষ হলে সেটা আমাদের সামনে আসতে পারে। আবার এই ধরনের সন্দেহ যখন আমি পোষণ করতেছি তখন কিন্তু এই গণপতি পরিবারের যেই আত্মীয় স্বজন আছে সেখান থেকে আরো 2টা ভয়ঙ্কর ঘটনা বা তথ্য উঠে এসেছে, যেটার ফলেও সন্দেহটা আরো বেশি বড় হয়। যেমন গণপতি চক্রবর্তী একজন শিক্ষক ছিলেন এবং খুবই নীতিবান শিক্ষক ছিলেন বলে যতটুকু আমরা জেনেছি। ফলে তিনি ছাত্রছাত্রীদেরকে নীতি নৈতিকতার কথা শেখাতেন এবং তার একটা স্বপ্ন ছিল যে নিজের এক টুকরো জমির উপরে তিনি বাড়ি বানিয়ে সেখানে থাকবেন। এবং বাড়ি বানাতে যাওয়ার সময় আমরা কিন্তু জানি যে পলিটিক্যাল যে বিভিন্ন সিচুয়েশন বাংলাদেশে যে কোনো জায়গায় বাড়ি বানাতে গেলে সেখানে চাঁদা দিতে হয়, বিভিন্ন নেতাকে খুশি করতে হয়, বিভিন্ন মহলকে খুশি করতে হয়। এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন সময় কিন্তু নানান ধরনের ঝামেলা বাঁধে। সো গণপতি চক্রবর্তীর সাথেও নাকি এই চাঁদাবাজি সংক্রান্ত কিছু ইস্যু ছিল, যেটা তার এক আত্মীয় পরবর্তীতে খুলাসা করেছে এবং একটা পর্যায়ে গণপতি বলেছে এগুলো আমি সেটেল করে ফেলেছি, খুব একটা ঝামেলা নাই। এবং গণপতি চক্রবর্তীর ওয়াইফ তিনি তার বোনের সাথে শেয়ার করেছিলেন যে তাকে বেশ কিছুদিন যাবত নাকি একটু ভীত সন্তুষ্ট দেখা যাচ্ছিল, হুট করে তিনি ঘুমিয়ে যান, মানে তার ভিতরে কিছু একটা চলতেছিল বলে তিনি আন্দাজ করতে পারতেছিলেন। সো আসলেই তার সাথে এই কিছুদিনের মধ্যে বা কিছুদিন আগে থেকে অন্য কোনো ইস্যুতে কোনো ঝামেলা চলছিল কিনা সেইটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং এই ঝামেলাগুলো থেকেই এইটা এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের দিকে গড়ালো কিনা এইটা নিয়েও কিন্তু প্রশ্ন উত্থাপন করা যায়। তার মানে আশা করি তখন বুঝতে পারলেন যে পুলিশ যেই ব্যাপারটা সরাসরি প্রকাশ করেছে যে নেশা করতে দেখে ফেলার ফলে এখানে হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আবার বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা থেকে আরেকটা সন্দেহ যেখানে উঠে আসছে সেটা হচ্ছে চাঁদাবাজি সংক্রান্ত। এখন দেখেন এই নেশা এবং চাঁদাবাজি এই 2টা ঘটনায় কিন্তু বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় 2টা সামাজিক সমস্যা। এবং মাদক কারবার কিংবা মাদকের চোরাচালানের ব্যাপারটা এই মুহূর্তে সমাজে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রশাসনের নাকের ডগায় বসে অনেক রাঘব বোয়ালরা মাদকের ব্যবসা করেন এবং মাদককে পুরো সমাজব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। প্রশাসন এখানে কিছুই করতে পারতেছে না। অনেক সৎ অফিসার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক কারবার ধরে ফেলেন, কিন্তু বেশি দিন তাদেরকে রাখতে পারেন না, 7 দিনের ভিতরে তারা সেখান থেকে জামিন পেয়ে যায়। অনেক জায়গায় পুলিশ অভিযানে গিয়ে মাদক কারবারিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে নিজেরা আহত হয়ে ফিরে আসে। তার মানে মাদকের সিন্ডিকেটটা কত বড়, যেটা পুলিশের সাথে হচ্ছে পাঙ্গালিয়া তাদেরকে হারিয়ে দিচ্ছে এবং হারিয়ে দিয়ে সমাজের ভিতরে ব্যাপক পরিমাণে এই মাদকটাকে ছড়িয়ে দিচ্ছে। দেখেন সত্যি কথা বলতে দেশের কিন্তু সর্বোচ্চ ব্যক্তিটাও জানে যে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিমাণ মাদকের চোরাচালান হচ্ছে এবং বাংলাদেশে প্রায় প্রতিটা সীমান্তবর্তী জেলা থেকে কিন্তু অহরহ মাদক দেশের ভেতরে প্রবেশ করতেছে। কিন্তু জানা সত্ত্বেও প্রশাসন, পুলিশ কিংবা সরকার কিছুই কেন করতে পারছে না, এইটা কিন্তু সরকারের চরম ব্যর্থতা। দেখেন যে ইয়াবা নিয়ে কথা বলা হচ্ছে, এই ইয়াবার কিন্তু সবচেয়ে বড় চালান ঢুকে মূলত কক্সবাজার মিয়ানমার সীমান্ত অঞ্চল দিয়ে, যেটা মূলত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অঞ্চল। এবং কক্সবাজারে ইয়াবা ব্যাপারটা এতটাই অ্যাভেলেবল হয়ে গেছে, আপনি যদি কখনো কক্সবাজারে ঘুরতে যান সেখানে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা থেকে শুরু করে হোটেল বয়রা পর্যন্ত আপনাকে বলবে মামা কিছু লাগলে জানেন। এই কিছু লাগলের কিছুটা যে কি সেটা কিন্তু এখন আমরা মোটামুটি সবাই বুঝি। তার মানে একেবারে এতটাই অ্যাভেলেবল যে প্রত্যেকেই আপনাকে সেটা চাইলে সাপ্লাই দিতে পারে। এবং এইটা শুধুমাত্র কক্সবাজারের ঘটনা না, পুরো বাংলাদেশেই এইটা এখন এমন হয়ে গেছে। এবং শুনেছি যে টেকনাফ থেকে চট্টগ্রামের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়েই এই মাদকের চালানগুলো সংগঠিত হয়। এবং এইখানে যে সমস্ত পুলিশরা টহল দেয় তারা যদি কখনো কখনো এরকম কোনো যানবাহন ধরে ফেলে যেখানে সন্দেহজনক কিছু আছে, সেইটা তারা হাত দেওয়ার সাহস পায় না, কারণ তার চাইতেও বড় রাঘব বোয়ালরা তাদেরকে নিষেধ করে দেয়। এবং এভাবেই প্রশাসনের ভেতরকার মানুষজন সহ বড় বড় নেতারা মিলে কিন্তু এই ঘটনাটাকে সচল রেখেছে এবং সারা দেশে ব্যাপক মাত্রায় এই মাদকগুলো ছড়িয়ে পড়তেছে। আর এই মাদক ছড়িয়ে পড়ার কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এদের নীতি নৈতিকতা নেমে যাচ্ছে এবং এই মানুষগুলি পরবর্তীতে ছোট ছোট ঘটনা থেকেই বড় বড় হত্যাকাণ্ড, গুম, খুন ইত্যাদির মতো ঘটনা ঘটাচ্ছে। রিসেন্টলি কিন্তু এরকম অনেকগুলো ঘটনা আমাদের সামনে এসেছে। এর সাথে চলছে চাঁদা
চাঁদাবাজি। দেখেন এলাকা পর্যায়ে কোনো বাড়ি নির্মাণ করা, নতুন ব্যবসা শুরু করা, জমি কিনা কিংবা কোনো নতুন একটা গাড়ি কিনা, রাস্তায় গাড়ি চালানো, এই ব্যাপারগুলোর সাথে কিন্তু চাঁদাবাজির যে সংস্কৃতি এইটা বহু আগে থেকেই আছে এবং গত সরকারের আমলও ছিল, এখনও আছে। কিন্তু এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বাজে অবস্থা এবং এইটা দেখে এই চাঁদাবাজরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এবং সরকার এই জায়গাতে এই চাঁদাবাজি এবং মাদক চোরাচালান কারবার এই দুইটাকে তো থামাতে পারছেই না, বরং সরকার এমন একটা ভাব নিছে যে এগুলো তো একটু একটু হতেই পারে, কি আর এমন হয়ে গেছে। এবং সরকারের এই যে ভাবনাটা, এই ভাবনাটা তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে একদিন। দেখেন সত্যি কথা বলতে চাঁদাবাজি বলেন, মাদক চোরাচালান বলেন বা বড় বড় যত অপরাধ আছে না কেন, এগুলোর সাথে কিন্তু প্রশাসনের লোকজন, বড় বড় নেতা, টাকাওয়ালা, এদের একটা কানেকশন থাকে এবং যাদের কানেকশন থাকে এরা কিন্তু আবার পলিটিক্যাল পার্টিগুলোকে ফান্ডিং করে। কিন্তু মনে রাখতে হবে একটা রাজনৈতিক দল যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তিনি কিন্তু তখন সবচেয়ে বেশি দায়বদ্ধ থাকেন জনগণের কাছে। সো জনগণের ভালো হয় এমন কিছু তিনি যদি না করতে পারেন তবে কিন্তু তার একটা পর্যায়ে গিয়ে পতনের মুখোমুখি হতে হয়। তো শেষ কথা হচ্ছে রংপুরের যে ঘটনা, এই ঘটনাটা আসলে এতটাই নৃশংস এবং এতটাই ভয়াবহ যেটা পুরো দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে এবং আমরা দেখতে চাই যে এইটার একটা সত্য তদন্ত হোক এবং প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যদি এইটা আসলে মাদকের কারণে হয়ে থাকে তবে মাদক চোরা কারবারকারীদেরকে ধরে এমনভাবে শাস্তির আওতায় আনতে হবে যাতে অন্যরা সেটা দেখে ভয় পেয়ে যায়। যদি আপনি কিছুই না করতে পারেন, যদি একজনকে ধরার পর 7 দিনের মধ্যে সে বেরিয়েই আসে তাহলে তো আসলে কেউ ভয় পাবে না। বর্তমানে যেটা হচ্ছে যে কেউই আসলে কিন্তু সরকারকে ভয় পাচ্ছে না এবং মাদক নিয়ে তারা চোরা কারবার করেই যাচ্ছে। সো এমন একটা দৃষ্টান্ত এখানে স্থাপন করতে হবে যাতে পরবর্তীতে এরা ভয় পেয়ে যায় এবং যিনি নেশা করতেছেন তিনিও যাতে ভয় পেয়ে যায়। এইটা নিশ্চিত না করলে কিন্তু থামানো মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক রংপুরের এই ঘটনার তদন্ত আসলে কোথায় গিয়ে থামে এবং সেখান থেকে প্রকৃতপক্ষে কারা শাস্তি পায়। তবে যেটাই হোক না কেন এই ধরনের কোনো ঘটনা আর কিন্তু কাম্য নয়। সো সরকারকে এই মুহূর্ত থেকে অ্যাক্টিভ হতে হবে এবং এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। চাঁদাবাজি দুর্নীতির বিপক্ষেও জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। কিন্তু সরকারি মহলের বিভিন্ন মানুষজন যদি জড়িত থাকে তাহলে তো আসলে এখানে কিছু বলার নাই। সো আছে কি নাই সেটা প্রমাণ করার দায়িত্ব সরকারের।